वंदे लोकोतीलकं सत्तु वार्ता विभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकोजीवनम् প্রণয় প্রমত্ত জাগ দীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব ইষ্ট পরিবারের সকল সদস্য মিলে শ্রী চরণ কমল তলে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই বর্ণ সঞ্চালককে এখানে উপস্থিত প্রতি ইষ্টপ্রাণ এবং ভক্তিমতী মায়েদের ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আজকে এই 41 নম্বর পর্ব খাদ্য কি খাদ্য খেতে হবে কোন সময় খেতে হবে এবং প্রাণায়াম করলে আমাদের কি কি রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারি ইত্যাদি ইত্যাদি আলোচনা, কিছু নতুন কিছু পুরনো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের চেয়েছেন কি আমরা যাতে সুস্থ থাকতে পারি, সুস্থ থাকতে পারি। বর্তমানে যে সংকটময় জীবনের মধ্যে দিয়ে আমরা চলেছি, এই সংকটময় মুহূর্ত, এখানে আমরা কি করে সঠিকভাবে খাদ্য গ্রহণ করে আমরা কি করে আমার দেহটাকে সুন্দর রাখতে পারি এবং স্বাস্থ্যপ্রদ খাবার খেয়ে আমরা শরীরটাকে আরো রোগ ব্যাধি মুক্ত থাকতে পারি, তার জন্য অনেক কিছু বিধিনিষেধ দিয়েছেন। আর সেই সম্বন্ধে বিশদভাবে তিনি স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে বলেছেন। আর সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে দেখবো আমরা এই বর্তমানে অবক্ষয়ের যুগে, শরীর স্বাস্থ্য সমস্ত বিঘ্নিত হওয়ার যুগেও, ক্যান্সার মতো মারণ রোগ প্রত্যেকের মধ্যে প্রায় এসে গেছে, সেটার যুগেও আমরা কিন্তু অনেকটা কিন্তু বেঁচে থাকতে পারি। তাই ঠাকুর বলেছেন অনেক কিছু, অনেক নিয়ম নীতি বলেছে, বিধির বিধান মানবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলেছেন যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সদাচারের কথা তিনি বলেছেন। এই শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সদাচার, এই তিনটি জিনিস যদি আমরা মেনটেন করে চলি তাহলে আমাদের স্বাস্থ্যবিধি খুবই, আমরা খুব নাস্তানাবোধ খুব কমই হবো। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একটা প্রশ্ন রাখা হয়েছিল। শ্রী ঠাকুরকে বলছেন মানুষের রোগ শোক অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে, ঠাকুর এর প্রতিকার কি? ঠাকুর বললেন তিনটি জিনিস দরকার। প্রথমে চাই আদর্শ দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক, যাতে করে শরীর মন সূচি থাকে, শুদ্ধ থাকে, সুস্থ থাকে, সুস্থ থাকে। তাই করাই হলো শারীরিক ও মানসিক সদাচার। এক মুখে, তার জন্য চাই এক মুখীন আদর্শানুগতিশীলতা, তাই হচ্ছে আধ্যাত্মিক সদাচার। ইন্টারেস্টেড হওয়া দরকার, তার মানে উইথ অ্যাক্টিভ সার্ভিস, সক্রিয় সেবা নিয়ে অন্তরাশী হওয়া দরকার। অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি মানে স্বতঃস্বেচ্ছ দায়িত্ববোধ নিয়ে নিজের পরিবারের জন্য যেমন ফিল করা দরকার, তেমনি বাস্তবে পরস্পরের মধ্যে যাতে এই বোধ কিন্তু গজিয়ে যায় সেটা চেষ্টা করা উচিত। সবাইকে নিয়ে যেন একটা পরিবার, আমি একা, আমার 2-4টে ছেলে মেয়ে বা আমার স্ত্রী বা আমার স্বামী, এই নিয়ে সংসার নয়। ঠাকুর বলেছেন সবাইকে নিয়ে পরিবার, এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকে দায়ী, যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, তার তেমনি প্রকৃতি। আর সেইটুকুই হলো 16 আনা সদ্ব্যবহার যে করবে, ফাঁকি দেবে না, তাই নিয়ে চেষ্টা করবে। প্রত্যেকের ক্ষমতা, গুণ এবং প্রকৃতি। খুব সুন্দর কথা বলেন ঠাকুর, যে আমি শুধু নিজে পুষ্ট থাকলে হবে না, আমি নিজে শুধু শুদ্ধ থাকলে হবে না, আমি নিজে শুধু আচার নিষ্ঠ হয়ে আমার জীবনটাকে সুন্দর করলে হবে না। ঠাকুর বলেছে বৃহত্তর সকলকে নিয়ে পরিবার, এই পরিবারের প্রত্যেকের মধ্যে যে ক্ষমতা আছে, যে গুণ আছে, যে প্রকৃতি আছে, সেটা যাতে পুষ্ট হয়, চরিত্র দিয়ে, চলন দিয়ে সেইটুকু যাতে মানুষের মধ্যে সঞ্চারিত করা যায়, সেটা করার লাগে। তাহলে দেখা যাবে রোগ শোক অভাব অভিযোগ কোথায় ছুটে পালাবে, কেউ ঠিকই পাবে না। প্রথমে তোমাদের যেটা এখনই কাজে লেগে যাও, এই করায় অ্যাটমসফিয়ার, আবহাওয়াটা কি হবে, ভরপুর করে ফেলো, স্যাচুরেটেড করে ফেলো। দেখবে কেয়ারফুলি বাট সুইটলি, এমন ভাবে নিষ্ঠুর ভাবে, নিরেট ভাবে, অথচ মিষ্টি ভাবে এই করাটাই কাজে লাগবে। মানে ক্রুয়েলি, নিষ্ঠুর ভাবে বলছে এই কারণ ঠাকুর, যে নিজেরও অপরের সত্তাঘাতী প্রবৃত্তি গুলো যদি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার যে প্রতি নিষ্ঠুর হতে হবে, তাহলে প্রবৃত্তি গুলোর প্রতি নিষ্ঠুর হতে হবে। ক্রুয়েলি মানে নিষ্ঠুর ভাবে, আমাদের প্রবৃত্তি মানে কাম ক্রোধ লোভ মদ ও মাৎসর্য, এই ষড়রিপু, এই প্রবৃত্তি গুলো, এই কমপ্লেক্সেস গুলোর প্রতি যদি নিষ্ঠুর না হই,
তাহলে এগুলো একদিন আমার উপরে নিষ্ঠুর ভাব মানে প্রয়োগ করবে। কারণ প্রবৃত্তি গুলোকে সাবডিউ করতে না পারলে এই প্রবৃত্তি গুলোই আমাকে চালনা করবে। তাই ওই ষড়রিপু, এই যে 6টি ঘোড়া চালিয়েছেন শ্রীকৃষ্ণ, ওই 6টি ঘোড়া হলো 6টি রিপু, ষড়রিপু। সেইগুলোর যদি আমরা বাঁধন দিতে না পারি, সেগুলোকে যদি কন্ট্রোল না করতে পারি, ইষ্টমুখী না করে তুলতে পারি, শ্রেষ্ঠ স্বার্থে যদি না করতে পারি, তাহলে ওগুলো কিন্তু আমাদের জীবনে সংঘাতের সৃষ্টি করবে, সত্তা বিরোধী চলনে আমরা চলতে শুরু করব। তাই প্রবৃত্তি গুলোকে, কমপ্লেক্স গুলোকে, আমরা যে যতই ভালো কথা বলি না কেন, আমার সত্তা যদি সংবর্ধিত নয় প্রিয় পরমকে ধরে, আমার জীবনটা যদি সুন্দরের পথে চালিত, জীবন বৃদ্ধির পথে চালিত নয়, তাহলে তাকে ধরে চলা আমার মিথ্যে কথা। তাই সর্বপ্রথম যেটা দরকার, রোগ ব্যাধির মূলে যেটা রয়েছে, ঠাকুর বলছেন রোগ বালাইয়ের ব্যতিক্রমে বিধি যেমন বলে, তাই করে যা ধৃতি যোগে দুঃখ তা নয়, তা না হলে। তার মানে রোগ বালাইয়ের ব্যতিক্রমে বিধি যেমন বলে, মানে রোগ বালাই ব্যতিক্রম মানে বিধি যেমন বলছে তেমনটি যদি না পালো, তাহলে দুঃখ আমাদের আসবে। যেমন জিনিস খাবে তুমি, চলা বলায় তেমন করো, স্বভাবও তোমার তেমনি হবে, তাতেই তুমি হবে দরদ। তার মানে যেমন জিনিস খাবো আমি, যা আমি খাবো, চলা বলাটাও তেমনি হবে। মানে সবকিছু কো ওরিয়েন্টেড, একটার সঙ্গে একটার ইন্টার রিলেটেড। তার মানে আমি যেমন জিনিস খাবো, আমার চরিত্রটাও তেমন ভাবেই গড়ে উঠবে, স্বভাবটাও তদ্রূপ হবে। তাই তাতেই তুমি দৃঢ় হবে। মাছ মাংস যদি আহার করি, তাহলে মাছ মাংসে খাওয়ার ফলে যে লোভ, যে বাসনা, যে কামনা সাথে সাথে আসবে আমার সঙ্গে। মাছ মাংস খাওয়ার ফলে কি হবে? আমার মধ্যে ক্রূরতা আসবে, কঠোরতা আসবে, হিংসা আসবে, লোভ আসবে। এগুলো একটার পর একটা রিলেটেড জিনিস। কারণ কি, যদি বলা হয় যে কি মাছ মাংস খেলে অনেকেই তো ভালো আছে, তা নয়। মাছ মাংস খেলে কি হয়, শারীর বিধানটা এমন ভাবে নষ্ট হয়ে যায়, বৈধানিক বিধান দিয়ে যে শরীরটা পুষ্ট হয়েছে, যেটা বৈধানিক বিধান মেনে শরীরটাকে দড় করার কাজে আমাদের ছোটা দরকার, সেটা কি হবে মাছ মাংস খেলে? আমাদের স্নায়ুগুলো শিথিল হয়ে উঠবে। মাছ মাংস আহার, ঠাকুর বলেছেন মাছ মাংস আহার করার নয়তো ভালো কোনোদিন, ক্ষুণ্ণ হয় আয়ু তাতে, প্রবৃত্তি হবে হীন। তাহলে দেখুন, মাছ মাংস আহার করা নয়তো ভালো কোনো দিন, পুণ্যই হয় আয়ু তাতে, প্রবৃত্তিও হবে হীন। তার মানে মাছ মাংস আহার করলে আমরা কি জানি? আমরা মানুষের কাছে এটা তুলে ধরতে পারি না। মাছ মাংস খেলে আয়ু ক্ষীণ হবেই হবে, ঠাকুরে বলা বলা, ভগবানের কথা বলা বলা নিঃসৃত মুখনিসৃত বাণী ব্যর্থ হবে না কোনোদিন। টুডে অর টুমোরো, আজকে যা ভালো লাগছে মাছ মাংস খেতে, একদিন সেই মাছ মাংসই বড় রোগের বালাই হয়ে দাঁড়াবে, সেখান থেকে ফেরা খুব মুশকিল। একটা মানে একজন দাদা, তিনি খুব মাছ মাংস খেতেন, খুব খুব মাছ মাংস খেয়ে তার বডির মানে বেশিরভাগ অংশগুলো কি হচ্ছে, অলরেডি ড্যামেজ। এইবার দেখা গেল সেই ব্যক্তিটি 60 বছর বয়সে দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে সস্তা নিয়েছে। এবার দেখা গেল 76-77 বছর অব্দি ভালোই ছিল, তারপরেই হঠাৎ ম্যাচিওর ডেথ আসলো। কারণটা কি? আমি তো এতদিন ধরে মাছ মাংস খেয়ে গেছি, এবার আমি গুরু দীক্ষা নিয়েছি, সদ্গুরু দীক্ষা নিয়ে তারপরে নিজেকে চালাতে চেষ্টা করছি, স্বাস্থ্য নিয়েছি, কিন্তু আমার আয়ুটা দেখা গেল 76-এর মধ্যেই শেষ হয়ে গেল। কারণটা কি? কারণটা যে আহার আমি এতদিন ধরে জন্মের পর থেকে গ্রহণ করে এসেছি, মাছ মাংস আমিষ আহার, সেটা তো আমার প্রত্যেকটা অর্গানকে, আমার শরীরের অনুপরমাণুকে নষ্ট করে দিয়েছে, জৈবিক কোষের সঙ্গে জৈবিক কোষের একটা সংঘাত বেঁধেছে। সুতরাং আমার জীবনীয় কোষগুলো সেগুলো মরে গেছে। তাই জীবনীয় কোষগুলোকে, যেগুলো নিরামিষ সার, সত্তা পোষণী নিরামিষ সার খেলে আমার জীবনীয় কোষগুলো সুন্দর থাকতো, সত্তাটা সংরক্ষিত হতো, তা কি হলো, জীবনীয় কোষের সঙ্গে কি হলো, সংঘর্ষ। বাইরের থেকে যখন মাছ মাংস আমরা খাচ্ছি, তার সঙ্গে যখন ওই যুদ্ধটা হচ্ছে, সংগ্রামটা হচ্ছে শরীরের মধ্যে, তখন যে জীবনীয় কোষগুলো, লিভিং সেল গুলো কি হয়, ড্যামেজ হয়ে যায়, মরে যায়। তখন আমাদের কি হয়, আয়ুটা খুব ত্বরান্বিত হয়। যে আয়ুটা হয়তো দেখা যেত আমি হয়তো 90 বছর বাঁচতাম, সেটা তো আরো 20 ইয়ার্স আগে চলে আসলো। তার মানে বার্ধক্যটা আমার আগে চলে আসলো। এই জন্য আমরা তো বিচার করি না, আমরা রসনার জন্য খাই, জিহ্বার লাম্পটের জন্য খাই। আর ঠাকুর বলেন মাছ মাংস আহার করা নয়কো ভালো, কোনোদিনই তা ভালো নয়, পুণ্য হয় আয়ু তাতে, প্রবৃত্তিও হয় হীন। তার মানে ওই তারপরে যেমন মাছ মাংস কেন বলছে নিষ্ঠুরতার মানে যখন একটা মানে পশুকে হত্যা করা হয়। আমি অনেকদিন আগে, তখন আমি এটা পড়েছিলাম ঠাকুরের একটা আলোচনা প্রসঙ্গে, বইতে, আলোচনা বইতে, যে যখন একটা পশুকে হত্যা করে, সে চাই না, কারণ প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী চায় বাঁচতে বাঁচতে,
সেটা একটা কীটাণু কীট হলেও সেটা বাঁচতে চায়। একটা পিঁপড়েকেও দেখবেন পাটা আপনি একটা আঙুল দিয়ে চেপে ধরুন, সে প্রাণপণে চেষ্টা করবে বাঁচার জন্য, মরিয়া হয়ে চেষ্টা করবে। কারণ বাঁচাটাই হচ্ছে জীবনের ধর্ম। আমরা পৃথিবীতে এসেছি সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। একটা প্রাণীও বাঁচতে চায়, বাড়তে। এবারে যখন খাদ্যের জন্য ওই যে প্রাণীটাকে হত্যা করা হয়, কেন হত্যা করা, তখন সেই খাদ্যটা খেলে আমাদের কি হয়? যারা আমিষ খান, এখনো খান, তারা ভালো করে শুনবেন খুব ভালো করে। কেন ঠাকুর কত দূরদ্রষ্টা ছিলেন, কতটা বৈজ্ঞানিক, এত বড় বৈজ্ঞানিক ছিলেন, আমাদের ভালোর জন্য তিনি এবারে এসেছেন, কিন্তু আমরা মানি না। আর মানি না বলেই আমরা কিন্তু জীবনে রোগ বালাই ডেকে নিয়ে এসে দেখুন, সেই প্রাণীটাকে যখন হত্যা করে, সে তো চায় না বা মরতে, তাকে জোর করে কাটা হলো, তাকে মানে কষ্ট দেওয়া হলো, নিপীড়ন করা হলো, নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হলো। ওই যে নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হলো, সে তখন দেখবেন সে মূত্রত্যাগ করে দেয়, সে পায়খানা প্রস্রাব করে দেয়। একটা ছাগলকে যখন নিয়ে যাওয়া হয়, সে কিন্তু মরতে চায় না, তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন মূত্রত্যাগ করে ফেলে এবং সে সবসময় তখন প্রস্রাব পায়খানা দুটোই কিন্তু করে ফেলে। তাহলে ওই সময় তার মধ্যে যে টক্সিন উৎপন্ন হয়, খুব ভালো করে যারা মাছ মাসে তাদের ভালোকে মগজে ঢুকিয়ে দেওয়ার একটা ভালো পয়েন্ট ঠাকুরের, এটা ঠাকুরের একদম বলা, যে তখন তার শরীরের মধ্যে যে অনিচ্ছা, সে চাইছে না কিন্তু জোর করে তাকে হত্যা করা হবে, এই যে একটা ভিতরে তার মধ্যে মৃত্যু ভয় কাজ করে, সেই মৃত্যু ভয় থেকে তার মধ্যে ওই যে মলমূত্র ত্যাগ আরম্ভ করে, তার মধ্যে বিষাক্ত একদম একটা টক্সিন তৈরি হয়, মানে বিষক্রিয়া তৈরি হয়ে যায়। আর ওই মাংস যারা খায়, ওই বিষক্রিয়াটা সেই শরীরে যায়, দেখা যায় মাংস খাওয়ার কিছুদিন পরে একটা ব্যক্তি হার্ট অ্যাটাক হয়ে গেল। কারণটা হলো এই, মানে ওই যে প্রাণীটাকে জোর করে হত্যা করে, নিষ্ঠুরতার আশ্রয় না হলো, সেই যে মলমূত্র ত্যাগ করে, সে বাঁচতে চাইছিল কিন্তু তাকে মেরে ফেলা হলো, প্রতিনিয়ত যে মেরে ফেলা হচ্ছে, তখন তার মধ্যে যে টক্সিনটা উৎপন্ন হয়, সেটা কিন্তু হয় সেই মাংস খেলে শরীরের কিন্তু ক্ষতি হবে। যেমন দেখবেন চৈত্র মাসে, কার্তিক মাসে অনেক মায়েরা দাদারা তারা নিরামিষ খায়, তখনকার দিনে এরকমই ছিল, কার্তিক মাস পুরোটাই হয়তো নিরামিষ খেলো। সেই সময় দেখুন, ওই কেন নিরামিষ খেত, কারণটা কি জানি কি আমরা? কারণটা হচ্ছে ওই সময় মাছেদেরও জ্বর হয়, মাছেদেরও রোগ হয়, কার্তিক বসন্ত, মানে বসন্ত, ওদেরও পক্স হয়। আমরা জানি না, বুঝতে পারি না, আমরা আমরা তো তখন যাচাই করি না, বা আমরা সেই রোগটা দেখতে পাই, ওদের জ্বর হয়, ওদের সবকিছু হয়, ওদের বসন্তকালে বসন্ত হয়, কিন্তু ওই মাছটা আমি দেখতে পারি না, আমরা আমার বাড়িতে নিয়ে এসে ভালো করে মশলা দিয়ে রান্না করে খেলাম, ব্যাস। তো আমারও জ্বর হলো, আমারও গলার স্বরে চেঞ্জ হয়ে গেল, আমারও শরীরটা একদম অস্থির হয়ে পড়লো। আমরা কখনো কি খাদ্যে এরকম বিচার করি? আমরা যা পাই তাই খেয়ে নিলাম, তাহলে শরীরটা তো রোগের আতাল হবেই হবে, তাই না মায়েরা দাদারা? তাই আমাদের ঠাকুর বলছেন, ভাব যেখানে যেমন তর লুব্ধ হয়ে ফেরে, মানস বৃদ্ধি তেমন তরই স্বস্তিটাকে ধরে। তার মানে দেখুন, ভাব যেমন 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 ভাব নিয়ে, আবার একটা 5 মাসে পরে আমি চলে আসি, যেমন ভাবে খাবারটা খাচ্ছি, কি ভাব নিয়ে খাচ্ছি, কি মানসিক তৃপ্তি নিয়ে খাচ্ছি, বা কি মানসিক অতৃপ্তি নিয়ে খাবারটা খাচ্ছি, তার উপরেও কিন্তু আমার এই স্বাস্থ্য, আমার এই আয়ু নির্ভর করে। খুব ভালো করে শুনবেন, যে আজকে যদি আমি ভালো আছি, এটা যদি আমি একাই ভালো থাকতে পারতাম, আজকে কেন 41 নম্বর পর্ব আলোচনা করার দরকারটা হলো কেন? দরকারটা হলো এই কারণ, প্রতিনিয়ত বলতে বলতে মানুষের যদি বোধ বৃদ্ধি কিছুটা হয়, তাহলে দেখুন ঠাকুর কি বলছে, ভাব যেখানে যেমন তর লুব্ধ হয়ে ফেরে, তার মানে আমার ভাব, যে ভাব নিয়ে আমি খাবারটা খাচ্ছি বা যে ভাব নিয়ে আমি রান্না করছি, লুব্ধ হয়ে ফেরে, মানুষ বৃত্তি, মানুষ মানে মন থেকে কথা এসে মানুষ, মানুষ বৃত্তি তেমন তরই স্বস্তিটাকে হরে। তার মানে মানুষ বৃত্তি মানে, যে ধরুন একটা আলু থালু বলে খাবার খেলাম, বা আমি যেখানে খাবার খাচ্ছি সেখানে ধরুন আমি আমি একটা দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছি, সেখানে দেখা গেল যে লোকগুলো মিষ্টি নির্মাণ করছে, তৈরি করছে, তারা কেউ মাথা চুলকাচ্ছে, কেউ নাকে হাত দিচ্ছে, কেউ পিঠ চুলকে নিচ্ছে, বা খুব ঘাম, হঠাৎ করে নোংরা গামছাটা দিয়ে হাত ওটা মুছে নিল, সেই হাত দিয়ে আবার কিন্তু নাকে হাত দিল, তারপরে সেই একটা সন্দেশ পাকাচ্ছে। ওই যে খাবারটা, ওই যে অসুস্থ পরিবেশ আপনি দেখে ফেলেছেন, ওইখানে তারা তৈরি করছে, হয়তো বিড়িও ফুকেছে, সেটা হাত না ধুয়ে সেই হাতেই তারা কিন্তু সন্দেশটাকে পাকাচ্ছে, পাক দিচ্ছে। তাহলে ওই অসুস্থ পরিবেশ দেখে বলো না, এখানে মিষ্টিটা আমি খাবো না। ওই যে মনের মধ্যে আপনার ঘৃণার উদ্রেক হলো, না কি বিশুদ্ধ, কি নোংরা দোকানটা, এত বিশ্রী ভাবে খাবার তৈরি করছে, এত বিশ্রী ভাবে মিষ্টি তৈরি করছে, এই যে ভাব, আমার ভাবটা কি হলো, লুব্ধ হলো। এই তার সঙ্গে দেখো মানুষ বৃত্তি, মানুষ বৃত্তি ঠাকুর কেন ইউজ করেছেন? মানুষ বৃত্তি মানে মানুষের যে মনটা আর কেমন তারও তার ভাবটা, মানুষ বৃত্তি স্বস্তিটাকে বলে। আমার যে খাবার খেলে, যে ভাবে খাবার খেলে, যে পরিবেশে খাবার খেলে আমার মানসিক স্বস্তি আসতো, সেটা ক্রমান্বয়ে বিধ্বস্তির দিকে চালিত হয়। সেই খাবার খেলে কখনোই আমরা
ভালো থাকতে পারবো না। তাই ঠাকুর আবারও বানিয়েছেন, ভাবদীপ্ত চলন যেমন তেমনি তাহার গতি, স্বাস্থ্যও তেমনি চলৎশীল তেমন তরে ধৃতি। ভারী সুন্দর কবি, মানে এটা ছড়াটা। ভাবদীপ্ত চলন যেমন তেমনি তাহার গতি, ভাবদীপ্ত চলন, যে ভাবে আমরা চলি, যে ভাবদীপ্ত গম্ভীর চলনে আমরা চলছি, তেমনি তাহার গতি, আমার চলনটাও তেমনই হবে। স্বাস্থ্য দেখুন কিরকম ভাবের সঙ্গে স্বাস্থ্য, কখনো ভেবে দেখেছেন কি মায়েরা দাদারা, ভাবের সঙ্গে আপনার স্বাস্থ্যটাকে কতটা জড়িয়ে আছে, তাকে ঠাকুর কত পরম দয়াল কি ভাবে তিনি বলছেন। তাহলে ভাবের সঙ্গে যেমন গতি, স্বাস্থ্যও তেমনি চলৎশীল তেমন তরই ধৃতি। তার মানে আমার যেমন ভাবে চল, খুব ভাব নিয়ে যদি চলি, অসৎ প্রবৃত্তি নিয়ে চলি, তাহলে আমার ভাবটা যেমন হবে, ওই অবস্থায় যেমন খাদ্য গ্রহণ করব, তেমনি স্বাস্থ্যটাও আমার নাকাল হবে, হবেই হবে। কারণ একটা অসুস্থ, ধরুন আপনাকে আমি এর আগে অনেকবার আলোচনা করেছি 41 নং পর্ব, কেউ হয়তো স্ত্রী তাকে খুব খারাপ ভাবে খেতে দিয়েছে, খুব ঝগড়া করেছে, প্রচন্ড ঝগড়া করে তারপর খাবারটা দিয়েছে। এবার এর আগে আলোচনা করেছি বহুবার, সেই খাবারটাকে যখন স্বামী অফিসে গেলেন, ব্যবসার কাজে গেলেন, বিভিন্ন কাজে, দেখা যাবে ওইখানে যারা রয়েছে কর্মচারী রয়েছে, ধরুন ব্যবসার কাজে বা চাকরির স্থলে অনেক তার কলিগসরা রয়েছে, সেখানে দেখা যাবে অকারণে অকারণে সেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লো। যে মানুষটি কোনোদিন ঝগড়া করে না, বিবাদ করে না, কখনো কটু কথা বলে না, মানুষের সঙ্গে সদ্ভাব নিয়ে চলে, ঠিক সেই সময় দেখা গেল মানুষটা কেলো বিবাদে জড়িয়ে পড়লো। কারণ কি, সে আজ কি খাবারটা গ্রহণ করেছে, কারণ ওই তার স্ত্রী কটু ভাবে তাকে কটু কথা বলেছে, কটূক্তি করেছে, আর সেই কটূক্তি নিয়ে সে ভাত পরিবেশন করেছে, অন্ন পরিবেশন করেছে। ওই অবস্থায় অন্ন খাওয়া একেবারেই নিষিদ্ধ, কারণ ওই অসুস্থ অবস্থায় এবং কুরুচিকর মন্তব্য বা কটূক্তি করার দরুন সেই সময় যে ভাবটা নিয়ে সেই খাদ্য পরিবেশন করেছে, অন্ন পরিবেশন করেছে, সেই সময় ওই অন্নটা যদি আমি গ্রহণ করি, তাহলে কি হবে, ওই ভাবটা, স্ত্রীর যে কটু ভাব, সে যে আমার প্রতি বিরূপ মন্তব্য করেছে, বিরূপ আমার সঙ্গে ঝগড়া করেছে, আমি গিয়েই সেটা অন্যদের সঙ্গে ঝগড়া করতে শুরু করবো। কেন, অন্ন মাফিক মন বয়, অন্ন মাফিক আমাদের প্রবৃত্তি হয়। তার মানে অন্ন মাফিক, অন্ন জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। তার জন্য সেই সময় স্ত্রীর হাতে সেই ভাতটা খাওয়া উচিত নয়। কারণ বুঝতে হবে, তাহলেই আমার ভালো থাকা। আমরা ভাবো যে এত কিছু তো পালন করা সম্ভব না, যদি বাঁচতে চাই, বাড়তে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে মানতেই হবে। আর তা যদি না মানি, ঠাকুর বলেছেন নারী নীতিতে, সুনীতি বা সুনিয়ম জোর করে কাউকে মানানো যায় না, কেউ যদি মানে তার উপকারী হয়, তাহলে আমি মানলে উপকারটা আমারই হবে। তাই আমাদের এমন ভাবে চলা উচিত, দেখে শুনে তদনুগু করিস তেমনি প্রতিবিধান, স্রোতল চলায় চলছে জীবন, বিপাক ব্যতিক্রমী হলেই তাই শরীর মনে অস্বস্তি আসে, দুর্দশাতেই জীবন দেয়। কি দারুণ কথা দেখেন বললেন, স্রোতল চলায় চলছে জীবন, বিপাক ব্যতিক্রম হলেই তাই শরীর মনে অস্বস্তি আসে, দুর্দশাতেই জীবন ধায়। ঠাকুর বলেন স্রোতল চলায়, মানে স্রোতে যেমন করে চলে, নদীর স্রোতে যেমন করে চলে, তেমনি চলায় যদি বিপাক ব্যতিক্রম আসে, মানে খাদ্য গ্রহণের ক্ষেত্রে ব্যতিক্রম আসে, ব্যতিক্রমী চলন আসে, শরীর মনে অস্বস্তি আসে, শরীরও কিন্তু নাকাল হয়, মনও অসুস্থ হয়, দুর্দশাতেই জীবন যায়, জীবনটা তখনও দুর্দশাতেই ধরে। তাই সৎ আচারকে সুষ্ঠু রেখে, দ্বারা রেখে সেইগুলি যত পারিস চল গিয়ে, চলবি ধরে সেইগুলি। তার মানে যত পারে সৎ আচরণ নিষ্ঠ হয়ে চলে, সুষ্ঠু আচারকে যদি আমরা মেনে চলি, তাহলে দেখা যাবে সেই চরিত্রের মধ্যে সেগুলো আমার, যদি আমি চরিত্রায়িত করতে পারি, ওই নিয়মে যদি আমি নিজেকে বেঁধে ফেলতে চলি, তাহলে নিয়ম মতো চললে খেয়ে দীর্ঘ আয়ু রয় প্রত্যাশা। ঠাকুর আবার বললেন যে দেখুন কি বললেন, নিয়ম মতো চললে, যেমন তিনি যা খেতে বলেছে সেটা যদি নিয়ম মতো খাওয়া যায়, তাহলে দীর্ঘ আয়ু রয় প্রত্যাশা, আমরা প্রত্যাশা করতে পারি দীর্ঘ আয়ু, তার মানে আয়ু আমাদের অনেক বেড়ে যাবে। তাই সত্তাপুষে নিরামিষ আর সবার চাইতে ভালো, আমিষ আর উত্তেজনায় স্বাস্থ্য করেই কালো। গ্রীষ্মে ভালো ঠান্ডা খাদ্য, শীতে ভালো গরম, সেই খাদ্যই শিষ্ট খাদ্য, হজম মাফিক নরম। তার মানে গ্রীষ্মে ভালো ঠান্ডা খাদ্য, গ্রীষ্মে গরম করে খাবার খেতে নেই, গ্রীষ্মে খাবার ঠান্ডা খেতে হয়, আর শীতে ভালো গরম, শীতে ভালো করে গরম করে খেতে হয়। তাই ঠাকুর বলে গ্রীষ্মে ভালো ঠান্ডা খাদ্য, শীতে ভালো গরম, সেই খাদ্যই শিষ্ট খাদ্য, হজম মাফিক নরম।
তাহলে গ্রীষ্মে ঠান্ডা খাবার খাওয়া এবং শীতকালে গরম খাদ্য খাওয়া, এইরকম শিষ্টাচার সমৃদ্ধ খাবার খেলে হজম আমার সহজেই হবে। স্বাস্থ্য তোমার যেমন চায় তেমন তরই খেও, শক্তি তুমি তেমন পাবে তেমনি করে যেও। স্বাস্থ্য তোমার যেমন যায়, যে খাবার খেতে চায়, যে খাবার খেলে তুমি আরো জীবনটা সুস্থ সমৃদ্ধ রাখতে পারো, তেমন খাবার তুমি খেও। জীবনীয় যা তাই তো মিষ্টি, মিষ্টি তো তত ভালো লাগে, বিহিত রূপে মিষ্টি খেলে শক্তিও তাতে তেমনি জাগে। আমরা ডায়াবেটিস হলে বলি না যে মিষ্টি মিষ্টি খাওয়া ভালো না, আমার ডক্টর সঞ্জয় দা কি বলেন যে সকাল 7টা থেকে বেলা 12টা অব্দি 700-800 গ্রাম ফল খেয়ে যান। কেন বলছেন? সেখানে মিষ্টি ফলও খাওয়া যেতে পারে, ডায়াবেটিস রোগীরাও যে কোনো আপেল জাতীয় খাদ্য বা মিষ্টি জাতীয় ফল খেতে পারে, কোনো ব্যাপার না। একদল সকালবেলা আপেল গুঁড়ো খেতে পারে, কারণটা কি? ওই সময় অন্য কোনো খাবার ওর সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, শুধুমাত্র ফল 800 গ্রাম খেতে পারো তুমি, যেখানে মিষ্টি খাওয়াও সময় হতে পারে। জীবনীয় যা তাই তো মিষ্টি, মিষ্টি তো তাই ভালোই লাগে, বিহিত রূপে মিষ্টি খেলে শক্তিও তাতে তেমনি জাগে। তাহলে বিহিত রূপে মিষ্টি যদি খাই, তা মিষ্টি আমার শরীরে লাগবে, সেটা ক্ষতিকারক নয়। তাই জীবন পোষণে চাওই যদি তোমার পক্ষে বৈধি যা, শিষ্ট শুদ্ধ সমীচীনে আহার কিন্তু করইতা। জীবনে যদি পোষণ পেতে চাও, তাহলে বৈদিক খাবার যা আছে তাই তোমার খেতে হবে। তাই আমাদের সেই খাবার খেলে আমাদের ধৃতি আসবে, আমাদের স্বাস্থ্য আসবে হেকে। সুতরাং নিদান বুঝে করলে বিধান, চললে হয়ে তেমন তর, আরোগ্য তো তেমনই আসে হয়ে সুঠাম তেমন তর। তাই বলি নে বুঝে তুই কখন কোথায় কেমন আছিস, শিষ্ট থাকা সুষ্ঠু চলায় তেমন তর তুই চলিস। এই চলনে দেখবি রে তুই সত্তা নিয়ে উঠছিস সেরে, শিষ্ট তালে সুষ্ঠ হয়ে উঠছিস তুই তেমনি বেড়ে। তার মানে যে চলনটা প্রিয় পরম আমার দিয়েছেন, সেই চলনে যদি চলি, তাহলে বিহিত চলায় যদি চলি তাহলে শিষ্ট হবে, সুষ্ঠু হবে, আমি বেড়ে বেড়ে উঠতে পারবো। এবং আমার জীবনটা কি হবে? সুন্দরভাবে সদাচার আচার নিশ্চয়ই যখন চলবো, তখন দেখা যাবে যে আমার সত্তা সংবর্ধিত হবে। সেই জন্য আচার বিনয় বিদ্যা কাজে দেখবি যেমন দক্ষতায়, তেমনি কুলের গরম নিয়ে জন্মেছে সে ধরায়। তাহলে আচার বিচার দেখবেন বিদ্যা কাজে খুব দরদ, বুঝতে হবে মানুষটি কুলের গৌরব নিয়েই সে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে। তাই ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন সত্যি অটুট ভাবেই চলে। ইষ্ট নেশায় যে তুষ্ট, যে ব্যক্তি ইষ্ট ছাড়া কিছু বোঝে না, ইষ্ট যা ইষ্টানুরাগ তার এতটা প্রবল, যার কাছে অন্য কোনো রাগ ধারে কাছে আসতে পারে না, এমন তোর ইষ্টানু নেশায় যারা চলতে থাকে, তারা কি করে? তাদের মনের স্বাস্থ্য জীবনী শক্তি ভীষণ ভাবে বাড়তে থাকে। তাই আমাদের কিন্তু এইভাবে ইষ্টনিষ্ঠ হয়ে চলতে হবে। আর ইষ্টনিষ্ঠ হয়ে যদি চলি, তাহলে দেখা যাবে রোগ বালাই অসুখ বিসুখ আমাদের কম আসবে, খুবই কম আসবে। তাই জীবনীয় কর্মগুলো আমাদের যথাসাধ্য করতে হয়। ঠাকুর বলেছেন জীবনীয় কর্ম, মানে জীবনীয় কর্ম মানে যা আমার বাঁচার জন্য করতে হবে। যেমন এখানে অনেক মানুষ আছে যারা, অনেকে চাষ চাষ করে তার জীবিকা নির্বাহ করে, কেউ চাকরি করে জীবিকা নির্বাহ করে, যে যেমন কর্ম করে সেই তার নিজের কাজটা নিজেই করতে হয়। কাপড়টা কেচে নিতে হয়, ঠাকুর বলছে নিজের এঁঠোটা নিজে পরিষ্কার করতে হয়, নিজের তোলা ঘর মোছা নিজে করতে হয়, থালাটাকে নিজে ধুয়ে রাখতে হয়। টুকটাক নানান রকম কাজ করতে করতে আমাদের যে নার্ভ, অ্যাকচুয়ালি আমরা বেঁচে থাকি তো নার্ভাস সিস্টেমটা যত আমাদের সঠিক হবে, যত স্ট্রং হবে, তত আমরা বেঁচে থাকতে পারবো সুস্থ ভাবে। আর কাজ যদি না করি কি হবে? দেখা যায় কেউ সারাক্ষণ ঘুমিয়ে কাটায়, কাজ করতে ভালো লাগে না, শুয়ে বসে অলসতা তাকে গ্রাস করেছে। সেই সময় কি হয়? তার মধ্যে যে এনার্জি, কারণ নার্ভ যখন সক্রিয় হবে, মাসেলটা যখন শক্ত হবে, তখন স্বাভাবিকভাবে এনার্জি কিন্তু ভালোভাবে ফ্লো করবে, মানে এগিয়ে আসবে, আর আমাকে সবকিছুতে পটু করে তুলবে। কর্মঠ চলনে চললে কি হয়? এলিমিনেশন হয়, মানে আমাদের মধ্যে আলোর উদ্গীরণ হয়। একঘেয়েমি কাজ করে যখন আমি বসে রেস্ট নিই, বিশ্রাম নিই, তাতে কিন্তু আমার এই নার্ভাস সিস্টেমটা অনেকটা ব্যাহত হয়ে যায়। তাই আমাদের ঠাকুর বলছে নিজ হাতে যদি প্রয়োজনীয় সব কাজ করা যায়, একটু বাগান করা, একটু জল তোলা, একটু বেড়া দেওয়া, একটু একঘেয়ে কাজে যেগুলো শেষই, একঘেয়ে কাজ করলে কিন্তু পেশির শৈথিল্য আসে। আমি জানতাম না যে একঘেয়ে কাজ মানুষ কেন পেশির শৈথিল্য আসে। একঘেয়ে কাজ মানুষকে উদ্দীপ্ত করে না, অ্যাক্টিভনেস আসে না, নার্ভের অ্যাক্টিভিটি আসে না, নার্ভাস সিস্টেমটা কি হয়? ডিসেবলড হয়ে যায়। সেই জন্য একঘেয়ে কাজে পেশির কিন্তু নানা রকম সক্রিয় চলন গুলো অভ্যস্ত থাকে না। এতে কি হয়? যে স্থিতিশীল অবস্থা, অবসাদ এসে যায় শরীরের। এই পরিণতির সঙ্গে সঙ্গে মন মস্তিষ্ক স্থবির হয়ে উঠতে থাকে। কত সুন্দর কথা বলেছেন ঠাকুর। দেখুন, আমরা যখন কাজ করি না, অনেক মানুষই কাজ না করে কাজের লোককে দিয়ে কাজ করায়, রান্না করায়, তখন দেখা যায় কি যে স্থবিরতা আসে, চলৎ শক্তি রয়ে যায় একটা মানুষ
চলৎ শক্তি সম্পন্ন হয় না, তার মধ্যে স্থবিরতা দেখা দেয়। তাহলে আমরা যখন স্থবির হয়ে পড়ি না, তখন আমাদের মধ্যে অলসতা গ্রাস করে, আর আমাদের চলৎ শক্তি রক্ষা মানে সঠিকভাবে কাজ করে না। আর আমরা কিন্তু তখন দেখা যায় আমাদের মধ্যে বার্ধক্য আসে, আর বার্ধক্যের সঙ্গে সঙ্গে আমাদের আসে হচ্ছে ভীষণ ভাবে আমাদের স্থবিরতার সঙ্গে বার্ধক্য আসে, এবং বার্ধক্যের দিকে খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে থাকি। সুতরাং সেই জন্য আমাদের উচিত যে আমাদের অলসতা ত্যাগ করে নিজের কাজ নিজে করা, নিজের রান্না নিজে করা, কাজের লোককে দিয়ে রান্না করা, কাজের লোকের হাতে খাওয়া। ঠাকুর কিন্তু কখনো বলেনি। নিজের কাজটা নিজে করতে হয়, নিজের রান্না নিজে করতে হয়। তাহলে দেখা যাবে যে মন নিয়ে, ধরুন আমি নামধান করে রান্নাটা করছি, আমার ওই ইষ্ট নামটা তার মধ্যে ইনফিউজ হয়ে যাচ্ছে খাবারের মধ্যে। যখন আমি সুন্দর মানে পরিষ্কার পোশাক আশাকে আমি যখন রান্না করছি, তখন রোগ জীবাণু থাকছে না। তখন রান্না করার সঙ্গে সঙ্গে আমার মনটা কিন্তু ওই রান্নাতে নিবদ্ধ থাকছে। আমি নাম জপ করে যখন রান্না করছি, তখন কি হচ্ছে, নাম জপের সঙ্গে সঙ্গে সেই অজপা নাম ওই খাবারের মধ্যে ইনফিউজড হচ্ছে, খাবারের মধ্যে চলে যাচ্ছে। আর সেই খাবার যখন পরিবেশে মানে পরিবারের মধ্যে আমরা পরিবেশন করি, তখন সেই মানুষটা কি থাকে, সুস্থ হয়ে ওঠে, স্বস্থ হয়ে ওঠে। আর কাজের লোক যখন কি জামা কাপড়ে কাজ করছে, বা সে স্নান করে এসেছে কিনা, বা সে অনেক কিছুর উপর নির্ভর করে সুস্থ থাকা, তার জন্য কখনো কাজের লোককে দিয়ে রান্নার কাজটা কখনো করতে নেই। আর নিজে তাতে কষ্ট, শ্রম, ঠাকুর বলেছে শ্রম সুখ প্রিয়তা, মানে শ্রমকে বরণ করে নাও। এই শ্রমকে যদি বরণ করে নাও, তোমার আয়ু বৃদ্ধি হবে, তোমার চলৎ শক্তি বৃদ্ধি পাবে, তোমার মধ্যে অবসাদ চলে যাবে, তোমার মধ্যে নার্ভাস সিস্টেমটা কি হবে, অ্যাক্টিভ হবে। এরকম নানান রকমের ব্যাপার আমার মধ্যে, আমি একটা স্ট্রং একটা মানুষে তৈরি হব। সেই জন্য ঠাকুর বলছে শ্রম সুখ প্রিয়তার কথা বলছে, যে শ্রমকে বরণ করে নাও। এই শ্রমকে যখন আমরা বরণ করতে পারবো, সব কাজ নিজেরা করবো, দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এবং আমাদের শরীর মনের একটা সুস্থ সন্দীপনী শক্তি নিয়ে আমরা বেড়ে উঠবো। জীবনটা অনেক সুন্দর হবে, আমাদের কাছে এনজয়েবল হবে জীবনটা। আর আমরা কি হবে, তার সঙ্গে আমরা অনেক অনেক দিন পরমায়ু নিয়ে বেঁচে থাকতে পারবো। এই জন্য ঠাকুর বলেছেন যে সঠিকভাবে রান্না করা, সঠিকভাবে খাওয়া, এটা ভীষণ ভাবে জরুরি দরকার। এটাকে বলেছি না যে আমাদের খাবারটা কিন্তু সঠিকভাবে খাওয়া দরকার। ঠাকুর প্রাণায়াম করতে বলেছে। শুধুমাত্র খাওয়ার খেয়ে আপনি শরীর ঠিক রাখতে পারবেন না। বর্তমান যে কন্টামিনেশনের জগৎ, বর্তমানে যে দূষণের জগৎ, আপনি বাঁচবেন কি করে? আপনি যে ডক্টর দাদা কালকে বললেন না, যে আপনি যে বায়ুটা গ্রহণ করছেন, সেবন করছেন, সে বায়ুর মধ্যে কি আছে? বিষ। প্রতিনিয়ত আমরা বাইরে গেলে কলকারখানার ধোঁয়া বলুন, বা যে এমিট হচ্ছে, যেটা গাড়ি থেকে যে কলকারখানা মানে গাড়ি থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা এমিটেড হচ্ছে, নির্গত হচ্ছে, সেটা আমরা নাক দিয়ে যাচ্ছে, নাক দিকে শরীরের আমরা ফুসফুসকে আক্রান্ত করছে। সুতরাং আমাদের কি করতে হবে, ওই যে দূষণটাকে কম্প্যাক্ট করার জন্য আমাকে প্রাণায়াম করতে হবে। আমরা প্রাণায়ামটাকে খুব হালকা করে দেখি, কিন্তু একটা প্রাণায়াম যদি আপনারা রেগুলার প্রাণায়াম করেন, দেখা যাবে শরীরের উজ্জ্বল বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে। যে মাসেল গুলো ঝুলে যায় আমাদের বয়সের সঙ্গে সঙ্গে, আপনার 40 মাসেল ঝুলতে থাকে, সেইগুলো খুব শক্ত হবে। আর শক্ত হলে পেশি যখন শক্ত হবে, মাংস পেশি যখন শক্ত হবে, তখন আর আপনি সহজে সিঁড়ি বেয়ে বেয়ে চলতে পারবে, তখন আর কটকট 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 আওয়াজ হবে না। তাহলে কি হবে, হাড় গুলো মজবুত হবে। আর পড়ে গেলেও তখন আপনি সেটাকে আপনি মানে রিকভারির জায়গা থাকবে। যখন আমার পেশিগুলো শিথিল থাকবে, যখন আমার নার্ভাস ডিসঅর্ডার দেখা দেবে, তখন স্নায়বিক দুর্বল, যেটা বাংলায় হচ্ছে, শেখার সঙ্গে সঙ্গে আমার শরীরে পেশি যখন গুলো মাসেল পাওয়ারটা কমে যাবে, কোনো কাজে আমরা এনার্জি পাবো না, নেগেটিভ এনার্জি আমরা গেইন করবো, অবসাদ আসবে, হতাশা আসবে, তার মধ্যে দিয়ে আমাদের নেগেটিভ শক্তি আসবে শরীরে। আর নেগেটিভ শক্তি যত আসবে, ততই আমরা কর্মক্ষমতা হারাবো, আমাদের এবিলিটি কমে যাবে, এবং আমরা সুস্থ স্বাস্থ্য থাকতে পারবো না। এজন্যই আমাদের দরকার সত্তাপোষণ, নিরামিষ আহার, অল্প তেল অল্প মশলা সহযোগে খাবার। ঠাকুর বলছেন পাতলা পাতলা তরকারি কেন বলছেন, যে ডালটা যখন আমরা ঘন, আমরা ডালকে পাতলা করে করা উচিত। আর সেটা হচ্ছে যাতে করে জলের আধিক্য বেশি থাকে, ফ্লুইডটা বেশি থাকে। এই ফ্লুইড যখন বেশি থাকবে, দেখা যাবে ডালটাকে ঘন বেশ করে মুখরোচক করে রান্না করলাম, সেটা শরীরকে রোগের আথাল করবে। কারণ ডালটা সহজ পাচ্ছ, সেই পাতলা ডাল করে ঠাকুর বলছে যে পাতলা ডালের মতো খেতে হবে। তাহলে জলের ভাগটা, ফ্লুইডিটিটা বেশি থাকবে। এমন তর আমরা খাই কি? খাই না। আমরা রসিয়ে কষিয়ে খুব মানে জিহ্বার সন্তুষ্টির জন্য, জিহ্বার তৃপ্তির জন্য আমরা খাবার খাই, কিন্তু না, খুব কম তেল, নিদেন পক্ষে জল দিয়ে রান্না করা বলছেন ডক্টররা, এখন জল দিয়ে রান্না করুন। তা আমরা শুনছি কি? শুনছি না। আমরা তেল ব্যবহার করছি। আপনার মাসে কতটা, এগুলো এর আগে আলোচনা বহুবার বলেছি, সো মেনি টাইমস আমি বলেছি, তাও আবার রিপিট করছি, যে একটা মাসে একটা বাড়িতে 3 জনের যদি পরিবার হয়,
আপনাকে 1 লিটার তেলের মধ্যে সারতে হবে, 1 থেকে 1.25 লিটারের মধ্যে। এখন দেখা যাচ্ছে আপনার বাড়িতে 3 জন, আপনি 3 থেকে 4 লিটার ইউজ করছেন তেল। তো আপনার মেদ বৃদ্ধি, ওবেসিটি কিন্তু কিছুতেই কমাতে পারবে, ওয়েট গেইন আপনার হতেই থাকবে। সেজন্য এখন তেলটা খুব কম থাকবে, সেদ্ধ করে তারপর ফোড়ন দিয়ে, তারপর বলছেন খুব সত্যাপশু নিরামিষ, নিরামিষ আর হলেই খুব জমজমাটি করে খেলাম, তা কিন্তু আপনার কখনোই স্বাস্থ্যকে নাকাল কাবা মানে কবজে কাবজে করে তুলবে। সুতরাং আমাদের কিন্তু খুব জলজ ভাগটা বেশি রাখবে। আর ঠাকুর এক জায়গায় বলছেন যে আমাদের স্টমাকটাকে যদি আমরা 4টে ভাগ করি, তাহলে 4টে ভাগের মধ্যে 3টে ভাগ আমার খাবার খেতে হবে, একটা ভাগ রাখতে হবে জল খাবার জন্য। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যারা জল খান, তাহলে তাদের কিন্তু স্বাস্থ্য বিঘ্নিত হবেই হবে। খাবারের সঙ্গে জল খেলে খাবারটা হজম হয় না, আমরা অনেকেই জানি না, বাচ্চাদেরকে ঢক 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 করে জল খায়। ওই যে জলটা খেলাম তখন স্টমাকের, এর আগের দিনও বলেছি আগের সপ্তাহে, যে স্টমাক যখন আমরা কড়াইতে যখন খাবার দিই, খাবারটা কি হয়, যখন মানে বাড়িয়ে দিই তাপটা, তখন ওই খাবারটা কি ফুটতে থাকে। কিন্তু খাবারটা ধিমে তালে যদি, ধিমে আঁচে যদি রান্না করি, তার খাদ্য গুণ, তার ভিটামিন সি, তার ভিটামিন সবকিছু কি হয়, রক্ষিত থাকে। এইবার এই জন্য খুব গনগনে আছে রান্না করা বারণ। এবার যখন আমাদের শরীরটাও, স্টমাকটাও, এর আগেও বলেছি, বারংবারই বলবো, স্টমাকটাও একটা কড়াই ধরে নিন। তাহলে আপনি কড়াইতে যখন তরকারিটা ফুটছে, আপনি ঠান্ডা জল ঢেলে দিলেন, কি হবে? ঠান্ডা জল তখনকার মতো ওই রান্নাটা কিন্তু একটু স্তীমিত হয়ে যায়, মানে রান্নাটা যে ফুটন্ত তার স্ফুটনাঙ্ক ছিল, সেটা কমে যাবে। এইবার শরীরের স্টমাকটাও তেমনি, স্টমাকে সবসময় ফুটছে, অল টাইম ফুটছে। যখন আমরা স্নান করে পাচক রস, যখন অম্ল রস, যখন আমাদের অম্ল রস বলছি, অ্যাপেটাইট জুসটা যখন খরিত হয়, আগের দিন বলেছি যে আমার খিদের পরে পাচক রস যেটা খরিত হয়, সেটা কিন্তু খাবারটাকে হজম করায়। তাহলে স্টমাকে একটা স্পন্দন আছে, কারণ এই স্পন্দনই আমাদের জীবনে, কম্পনটার উপর জন্যই আমাদের যে যত ভাইব্রেশন হবে, ততই আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বেশি হবে। এই যখন খাবারটা আমি ঢালছি, পাচক রস, অ্যাপেটাইট জুস এবং স্টমাকের স্পন্দন, দুটো কিন্তু সিস্টেম একসঙ্গে জড়িত হয়ে আমার খাবারটাকে হজম করছে। তাহলে আমি ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে নিলাম খাবার খেতে খেতে, খাবারটা কি হবে, ভাসমান অবস্থায় থাকবে। ওটাকে হজম করার জন্য মিনিমাম 45 মিনিটস আপনাকে দিতেই হবে। খাবার খাওয়ার পরে জল তেষ্টা পেয়েছে, আপনি 40 থেকে 45 মিনিটস আপনাকে অপেক্ষা করতে হবে। না হলে কি হবে, আর ওই 3 ভাগ খাবারকে আমি পুরোটাই খেয়ে নিলাম খাবার। ঠাকুর বলছে অধিক ভোজন যারাই করে দরিদ্রতায় ধরেই ধরে। তাহলে অধিক ভোজন যদি করি, আনন্দবাজার, ঠাকুর এক জায়গায় বলছে আনন্দবাজারে পেট পুরে খেতে নেই, যতটা আমার দরকার ততটা কিন্তু খেতে পারি, তার থেকে বেশি যদি আমরা খাই তাহলে ওটা কিন্তু হজম হয় না। তাই যতটা শরীর পারমিট করে ততটা। অনেকে আনন্দবাজারে খাচ্ছি বলে এক গাদা খেয়ে নেয়, তারপর বলছে না, আনন্দবাজারে খুব বেশি করে উপচে খেতে নেই, তাহলে কি হবে, বিধানিক যে বৈধানিক বিধান, সেটা কিন্তু নষ্ট হয়। তাহলে আমাদের স্টমাকটাকে আমার ক্ষমতা বুঝে আমাকে খাবারটা খেতে হবে, তবেই কিন্তু স্বাস্থ্য কিন্তু বিঘ্নিত হবে না। এছাড়া ঠাকুর যেটা টাইমটা, আমি অনেকবারই বলেছি, নতুন অনেক মায়েরা দাদারা আছেন, যে আমাদের টাইম অনুযায়ী খেতে হবে। আমি রাত্রি 11টায় শুতে যাচ্ছে, তাহলে আমাকে 9টায় খাবার খেতে হবে, এর আগে অনেকবার বলেছি। সো মেনি টাইমস আই হ্যাভ রিপিটেড দ্যাট, আবার আমি রিপিট করছি, আর ওয়ান্স अगेन আই এম রিপিটিং। সেটা হচ্ছে যে আমি 10টায় যদি ঘুমোতে যাই, তাহলে আমাকে 8টায় খাবার খেতে হবে। 2 ঘন্টা গ্যাপিংসটা দিতেই হবে যদি আপনি বেঁচে থাকতে চান সুস্থভাবে। যদি আপনার গ্যাস প্রবলেম না, অ্যাসিডিটি প্রবলেমটা আপনি এড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে 2 ঘন্টা সেটাকে মেপে আপনাকে খেতে হবে। যত কাজে থাকুক, আপনি একটা টাইম ঠিক আমি 10টায় ঘুমোবো, তাহলে আমাকে 8টার সময় খাবারটা ইনটেক করতে হবে সেইভাবে। আর ঠাকুর বলেছেন যে খাবারটা যেন সহজ পাচ্ছ হয়, রাতে খাবারটা হবে একদম ভিখিরির মতো। ভিখিরি কিন্তু পয়সা থাকে না, সেই যে ইচ্ছে করলে খাবার কিনে খেতে পারে না। তাহলে এই সকালবেলা যে খাবারটা আমরা খাই, ব্রেকফাস্ট, দ্যাট ইজ, যেটা হবে রাজার মতো, দুপুরে খাবারটা হবে প্রজার মতো, রাতে খাবারটা হবে ভিখিরির মতো। তাহলে সকালে কেন রাজার মতো ব্রেকফাস্ট, কেন আমরা অনেকবার বলেছি আলোচনা, অনেক মেয়েরা দাদারা শুনেছেন যে ব্রেকফাস্ট, যে প্রথম ফাস্টিংটা আমি রাতে যখন ঘুমিয়ে পড়ছি, যখন আমার শরীর বডি একদম নিস্তব্ধ থাকে, ব্লাড সার্কুলেশন নেই, সেই সময় আমি খাবারটাকে ভোরবেলা উঠে যদি চা বিস্কুট খাওয়া, তো একেবারে এর আগে বলেছি বারণ, চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট কখনোই করতে নেই, যে এটা খুবই খুবই স্বাস্থ্যবিধিকে বিঘ্নিত করে। তাহলে তখন আমাকে চা বিস্কুটটা তখন রাজার মতো, যে আপনার খেতে হবে, ঠাকুর বলছে হাতে গড়া রুটি, হাতে গড়া রুটি, আর রুটিটা করতে হবে দেখবেন ঠাকুর বলেছেন হাফ হাফ করে। যে আপনার পরিবারের ইয়ে অনুযায়ী ঠাকুর বলছেন যে হাফ আটা, ফাইবার সমৃদ্ধ আটা, তার সঙ্গে ছোলার ছাতু, এই দুটোকে মিক্স আপ করে যে রুটিটা হবে, সেই রুটিটা অত্যন্ত হাই প্রোটিন,
আটার কার্বোহাইড্রেট এবং ছোলার প্রোটিন দুটো মিক্সড আপ হয়ে আপনার কিন্তু ব্যালেন্স হলো। কি হলো? আমার যেটা মানে শরীর সুস্থ রাখার সুষম ডায়েট, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন তিনটির অ্যাসিমিলেশন হবে, সেটা ব্যালেন্স ফুড বলে, ব্যালেন্স ডায়েট। তাহলে আমি যখন আটা এবং ছোলার সাথে মিশিয়ে করছি, আটাটা রুটিটা সফট নরম হবে, তুলে হবে, তার সঙ্গে ছোলার যে প্রোটিন, হাই প্রোটিন আপনার শরীরে যাচ্ছে, আটার ফাইবার যাচ্ছে, কার্বোহাইড্রেট যাচ্ছে, তাহলে দুটো ব্যালেন্স হলো। এর সঙ্গে যখন সবজি খাচ্ছি তখন ভিটামিন, যত মিনারেলস আপনার শরীরে যাচ্ছে। এরপরে যখন একটা দুটো ফল খাচ্ছি, তার সঙ্গে ফ্রুটের সঙ্গে অনেক রকমের সুক্রোজ, গ্লুকোজ সবকিছু আপনার শরীরে যাচ্ছে, তাহলে ব্যালেন্স ডায়েট হচ্ছে। তো ব্যালেন্স ডায়েট যখন আমরা এইভাবে গ্রহণ করব, তখন দেখা যাবে শরীরটা সুস্থ থাকবে। আর তার সঙ্গে যদি সকালে প্রাণায়াম করে, এই যে অনেকেই কালকে বলছিলেন ডক্টর দাদাকে আমি শুনছিলাম, খুব বিরক্ত করছেন যে আমার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা ইত্যাদি। ঠাকুর নিজেই প্রাণায়াম করেছেন। আপনাদের কাছে নিশ্চয়ই এই লকডাউনের সময় অনেক মোবাইল মেসেজ গেছে যে ঠাকুর প্রাণায়াম করছেন। কি যেন এটা, কি প্রাণায়াম অনেকের কাছে গেছে, আমার কাছে এসেছিল। এটা যে উস্ত্রাসনটা খুব ভালো আমরা করি, বজ্রাসন খাওয়ার পরে মিনিট 10 বজ্রাসনে বসা, খাওয়ার হজম করায়। তারপরে হচ্ছে আমাদের যে আমরা ভুজঙ্গাসন করি, যেটা হচ্ছে শুয়ে পড়ে মাথাটাকে উঁচু, ঠাকুর নিজেও করেছেন। আচার্যদেব বলছেন যদি সুস্থভাবে বেঁচে থাকতে হয়, সঠিক খাদ্যাভ্যাস, নুন তেল এবং মিষ্টি কম ব্যতি রেখে সহজপাচ্য খাবার, তার সঙ্গে প্রাণায়াম, তার সঙ্গে সঠিক টাইম, সঠিক ডায়েট। দুধ চা জিনিসটা খুবই মানে ক্ষতিকারক, চাটা না খাওয়াই ভালো। দুধ চা তো আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ায়, এবং কোলেস্টেরল, হার্টে কোলেস্টেরল বাড়লে তখন সেটা ব্লকেজ হয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। বর্তমানে বাচ্চা থেকে বয়স আবার বৃদ্ধ বনিতা হার্ট অ্যাটাকের মধ্যে সম্ভাবনার মধ্যে এসে গেছে। সুতরাং আমাদের শরীরটা যদি সুস্থ রাখতে হয়, কম তেল, আপনাকে তেলটা একদম অ্যাভয়েড করতে হবে, তেল খাওয়া যাবে না। আর যাদের রিফাইন অয়েল খান, একদম নয়, রিফাইন অয়েল বন্ধ করে দিন একদম। শরীরে যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান, রিফাইন অয়েল কিন্তু খাওয়া চলবে না। রিফাইন অয়েলটা শরীরকে একদম নাকাল করে তোলে। অনেকেই লুচি পরোটা এসব খায় রিফাইন অয়েল দিয়ে, রিফাইন অয়েল খেতে নেই। আর হচ্ছে রিফাইন, আমি যেমন তালের বড়া ভাজা হচ্ছে সর্ষের তেলেই করেছি, সুতরাং সর্ষের তেল ভালো। আর হচ্ছে ঠাকুর বলেছেন খাবার সময় পাতে যদি একটু গব্ব ঘৃত ঘৃত মানে ঘি ছড়িয়ে দেওয়া যায় খাবারের মধ্যে, সেই খাবারটা কিন্তু অত্যন্ত পুষ্টি নিয়ে আসে। আপনারা দেখবেন খেয়ে। আর ঠাকুর এর আগেও বলেছেন যে শাক আমাদের পুষ্টির জন্য আমরা অনেক চিন্তা করি, বাচ্চাদের নিয়ে চিন্তা করি, প্রোটিন খাবার খাচ্ছে না। প্রোটিন খাওয়ালে কি হবে, তাদের মধ্যে জন্ডিস কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। দেখবেন ম্যাক্সিমাম বর্তমানে অভিশাপ হচ্ছে ক্যান্সার, জন্ডিস, এবং হচ্ছে হৃদরোগ, তারপরে হচ্ছে এই যে হাঁটুর রোগ, আর্থারাইটিস, বিভিন্ন রোগ ব্যাধি আমাদেরকে নাকাল করছে, ডায়াবেটিস, তারপর হচ্ছে কোলেস্টেরল, এগুলো বর্তমান সভ্যতার অগ্রগতির ফল। সুতরাং আমাদের যদি সুস্থ থাকতে হয়, প্রাণায়াম করতে হবে, তার সঙ্গে সঠিক খাদ্যাভ্যাস, সঠিক টাইম অনুযায়ী খেতে হবে, এবং সঠিক টাইমে খেতে হবে। এবং রাত্রি জাগার অভ্যেস, যারা 12টা-1টার সময় ঘুমায়, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা 80% বেড়ে যাবে। সুতরাং আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড মেক্স দ্য ম্যান হেলদি, হ্যাপি এন্ড ওয়াইজ। একটা মানুষ যদি সকাল সকাল ঘুমোয় এবং সকাল সকাল ওঠে, তার স্বাস্থ্য কখনো বিঘ্নিত হবে না। এখন দেখা যাচ্ছে 12টা-1টায় ঘুমাচ্ছেন, আবার ভোরবেলা 4টের সময় উঠে পড়ছেন, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। কারণ রাত্রে আমাদের খাবার, আর যে রাত্রে খাবারটা হালকা হবে, না খেলেই ভালো। ডক্টর দাদা বলেছেন সূর্যাস্তের আগে যা পারুন খেয়ে নিন, যতটা দরকার খেয়ে নিন। আপনি সূর্যাস্ত হয়ে গেল, ব্যাস, না খাওয়ার খাওয়া ভালো। একান্ত যদি আমাদের খিদে থাকে, তাহলে 1 গ্লাস দুধ খাওয়া যেতে পারে যদি হজম হয়। সূর্যাস্তের আগে আপনি রঙিন শাকসবজি, অনেক এখন আমি শেষের সময় হয়ে এসছে, কালার্ড, যে গাজর, আমাদের কমলা রঙের গাজর, বিট, বিট, গাজর, শসা, যেগুলো সবুজ শাকসবজি, তারপরে এগুলো আপনি কাঁচা খেয়ে নিতে থাকুন, কাঁচা খেতে থাকুন। এবং সকাল 7টা থেকে 8টা মানে বেলা 12টা অব্দি আপনারা ফল খেতে থাকুন, 800 গ্রাম ফল। আপনার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধবে না, পেলেও এটা ছুটকারা পেয়ে যাবে। সুতরাং আর সূর্যাস্ত হয়ে গেল, আর কোনো খাবার ইনটেক নয়। এবারে আপনি সেইভাবে থাকুন, আপনার ওয়েট গেন হবে না, ওবেসিটি চলে যাবে, এবং আমরা সুস্থ স্বাস্থ্য থাকতে পারবো দীর্ঘদিন। আমরা আয়ুটা এইভাবে দেখুন, খেয়ে 1টা মাস খেয়ে তারপরে আমাকে বলবেন যে কেমন আছেন। আর প্রাণায়াম করুন, সুস্থ থাকুন। সকলের জন্য ঈশ্বর চল সুদীর্ঘ মঙ্গলবার যেমন প্রার্থনা করি। প্রাণায়াম করুন, সুস্থ থাকুন, সঠিক খাবার খান, সঠিক সময়ে খান। একগাদা খাবার কিন্তু শরীরের স্বাস্থ্যহানি হবে। আর ওবেসিটি মানে ভুঁড়ি বানানো, মানেই হচ্ছে সমস্ত রোগের আকার। সুতরাং টাকাটা ইষ্ট কাজে, ইষ্ট ফান্ডে দিন, ইষ্টের কাজে, যখন যেখানে মন্দিরে কাজে দিন টাকাটা। এই জন্য হসপিটালে লাখ লাখ টাকা না ফেলে সেই টাকাটা ইষ্ট কাজে দান করুন। আয়ু বাড়বে, স্বাস্থ্য বাড়বে, অমৃতময় জীবনের অধিকারী হয়ে উঠবেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করব। সকলের দিন শুভ হোক। সকলে শুভ শারদীয় আজকে শুভ বিজয় সকলকে জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যত কিছু মনোমালিন্য সব দূরে চলে যাক, ঘুচে যাক জরা, ঘুচে যাক ব্যাধি। মানুষের মনে স্বস্তি আসুক, সদা আসুক, আনন্দ আসুক।
মানুষের সঙ্গেই মানুষের যুদ্ধ হয়, বিবাদ হয়, মানুষের সঙ্গে মানুষের অনেক বিবাদ হয়, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে আবার আনন্দে থাকবো। জীবনে আনন্দটাই একমাত্র কাম্য। আর নিরানন্দ মানুষের আয়ুটাকে পূর্ণ করে। তাই আমরা আনন্দে থাকবো, আনন্দে রাখবো। আসুন আমরা প্রিয় পরমে যে আমাদের ভালো থাকার কথা বলেছেন, সবাইকে ভালো রাখার কথা, সেই ব্রত নিয়ে আমরা চলতে পারি। প্রত্যেকের আনন্দিত জয় করে জানিয়ে এখানেই আলোচনা শেষ করছি। বন্দে পুরুষোত্তম সকলকে।